নীতি সহায়তার নামে অনেক অনর্থনৈতিক চর্চা ঢুকে পড়ে, অনেক হয়রানি, অনেক ঝামেলার মধ্যে যেতে হয়। তো এইটা যদি আমার প্রবলেম হয়, তাহলে সেই প্রবলেমের সমাধান একটা ডান হাতের সমাধান আছে, একটা বাম হাতের সমাধান আছে। তো আমরা অর্থনীতিবিদরা সাধারণত গোড়ার সমস্যাটাকে যেই চিকিৎসা সেরে দিতে পারে সেটার দিকে মনোযোগ দিই। তো হাই কস্ট অফ ডুইং বিজনেসের পিছনে কাঠামোগত অনেক সমস্যা আছে, যেগুলো আপনারা সবাই জানেন। যে ডিস্ট্রেস ব্যাংকস, জ্বালানি খাতের প্রচুর সমস্যা, রেগুলেশনের সমস্যা, বন্দরে অনেক দীর্ঘসূত্রিতা আছে ইত্যাদি ইত্যাদি। এবং সেই জন্য আমরা যেটা ডান হাতের যে সলিউশন গুলি দিই সেগুলো হচ্ছে এনবিআর কে ঠিক করতে হবে, বন্দরের দক্ষতা বাড়াইতে হবে, জ্বালানিতে যে আইনটা ছিল সেটা তো বাতিল হয়েছে, এখন অনেক ধরনের সমস্যা আছে, সেগুলো কিভাবে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আপনারা যদি ব্যবসায়ীদের কাছে যান, যে তারাও বলবেন যে হ্যাঁ, কাঠামোগত সংস্কার সব ঠিক আছে, আমরা আপনাদের সাথে সম্পূর্ণ একমত, কিন্তু আমাদের দরকার নীতি সহায়তা। কারণ তারা তাদের ইমিডিয়েট ক্যাশ ফ্লোর দিকেই বেশি নজর দেবেন। কাজে আমাদের একটু ট্যাক্স বাড়াতে দেন, আমাদের কিছু লোন রিশেডিউল করে দেন, আমাদের কিছু ক্যাশ ভর্তুকি দেন। এগুলি হচ্ছে পলিসি সাপোর্ট বলে, নীতি সহায়তা বলে সবার কাছে পরিচিত। কিন্তু এখানে খেয়াল করার বিষয় যে নীতি সহায়তা কিন্তু গোড়ার সমস্যাকে সমাধান করছে না। নীতি সহায়তা ওই হাই কস্ট অফ ডুইং বিজনেসকে কম্পেনসেট করার চেষ্টা করছে, অর্থাৎ ব্যথা আছে সেখানে কিছু মলম দিচ্ছে, কিন্তু এটার কোনো চিকিৎসা আসলে হচ্ছে না। তো তখন যদি আপনি ব্যবসায়ীদের জিজ্ঞেস করেন যে হ্যাঁ, আপনারা তো বাম হাতের সলিউশনগুলি বললেন, ডান হাতের জন্য অত আপনাদের মধ্যে অত তাগিদটা নাই কেন? এরকম সরকারের উপরে আপনারা একজোট হয়ে প্রেশার দেন। তখন তাদের কথা, হ্যাঁ ডান হাত সবই ঠিক আছে, কিন্তু হাতটা অবশ। তো এই অবশ হাতকে আমরা সক্রিয় করতে অনেক সময় লাগবে, আমাদের অতদিন অপেক্ষা করা সম্ভব না, আমরা টিকে থাকতে পারবো। সেখানে হয়তো তাদের একটা যুক্তি আছে। তো এই ডক্টর ফজলুল কবির খানের বইয়ের আরেকটি অনর্থনৈতিক চর্চার যে লেখনীটা আছে, আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, আমরা যেভাবে অবজার্ভ করে গেছি বাংলাদেশের ইকোনমিক রিসার্চ এবং পলিসি যেভাবে হয়েছে, তাতে দেখা যায় যে এই নীতি সহায়তার নামে অনেক অনর্থনৈতিক চর্চা ঢুকে পড়ে। এখন উনিও অ্যাডাম স্মিথের যে লেখনীটা লিখেছেন সেখানে বলেছেন যে সরকারের লেজুর ভিত্তি করে বিভিন্ন সুবিধা আদায় করাটাই একটা ব্যবসায় পরিণত হয়েছে। তা ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে, এখানে সালাউদ্দিন ভাইও আছেন, আমাদের আরো একজন উপদেষ্টা আছেন, যে আপনাদের সময়ে আপনারা কি এই অনর্থনৈতিক চর্চাকে ঠেকাতে পেরেছেন, আর নাকি কিছু যোগও করেছেন? মানে যদি ফ্র্যাঙ্কলি আমি প্রশ্নটা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না। তো এখানে যেটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা হলো যে আমরা এখান থেকে কিভাবে বেরিয়ে আসবো। মানে এটা তো একটা ট্র্যাপের মতো হয়ে যায়, যে নীতি সহায়তা একটা সেডেটিভের মতো কাজ করে, যেটা দিলাম আপাতত আমার পেইনটা সেরে গেল, কিন্তু ওই স্ট্রাকচারাল রিফর্মটা হলো না, বা স্ট্রাকচারাল রিফর্ম না হওয়ার কারণে কস্ট অফ বিজনেস বাড়তে থাকলো, কস্ট অফ বিজনেস বাড়তে থাকার কারণে নীতি সহায়তার চাপ বাড়তে থাকলো। এইভাবে আমরা একটা চক্রের মধ্যে আটকে আছি। তো এটা বেরোনোর কোনো ম্যাজিক সলিউশন কারো জানা আছে বলে আমি জানি না। তবে ডক্টর ফজলুল কবির খানের যে 90-এর সংস্কারের যে লেখনী, সেখান থেকে আমার মনে হয়েছে যে এখানে দুটো জিনিস খুব কাজ করে। একটা হলো যেটাকে আমরা বলি ফ্লুক, মানে আকস্মিক কিছু ঘটনা। যেমন ধরেন ডক্টর মশিউর রহমান যদি আপনাকে প্রশ্ন না করতেন, আপনি যে ঘটনাটা বিবরণ দিয়েছিলেন যে সাইফুর রহমানের অফিসে বসে সিদ্ধান্ত হচ্ছিল যে ওয়ার্ল্ড ব্যাংকের পাবলিক রিসোর্স ম্যানেজমেন্ট ক্রেডিটটাতে সরকার রাজি হবে কিনা, সেখানে যে শর্তগুলি দেওয়া হয়েছিল সেখানে বসে অন্যান্য যারা আমলা ছিলেন তাদের আপত্তি ছিল, এবং কোনো স্যাটিসফ্যাক্টরি উত্তর না পাওয়ার কারণে সরকার সিদ্ধান্ত নিল যে এটা আমরা এই ঋণটা আমরা নেব না। তারপর যখন তারা বেরিয়ে গেলেন মিটিং থেকে, তার বাইরে এসে তখন মশিউর রহমান ফজলুল কবির খানকে জিজ্ঞেস করলেন যে তুমি কিছু বললে না কেন? তখন তার উত্তর ছিল যে আমি তো ফাইল ক্যারি করছি, এটা তো বেসিক্যালি সচিবের, যে আমার তো কিছু বলার কথা না। তখন মশিউর রহমান জানতে চাইলেন তাহলে এখন আমাকে বলেন